सांसों ने कहा रुख मोर लिया, कोई राह नजर नहीं आई। धड़कन ने कहा दिल छोड़ दिया, कहा छोड़ी इन जिस्मों ने साई। यही बार बार सोचता हूँ तन्हा मैं यहाँ, मेरे साथ साथ चल रहा है यादों का धुआं। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई है लौट के सदा। মা পানি দাও তো। তনিমা কথা বলায় ব্যস্ত ছিলেন, শুনতে পাননি। তুষি সবে এসে বসেছিলেন পেছনে। পানির কথা শুনেই ছুটে গেল অমনি। পরিষ্কার ঝকঝকে গ্লাসটা ভরে এনে চাপা কণ্ঠে ইউষাকে বলল, ওনাকে দিয়ে এসো। তুমি যাও না। তুমি যাও। ইউষা দীর্ঘশ্বাস ফেলে গ্লাস নেয়। এসে স্বার্থর সামনে রাখতে ও ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে ফেলল। তুষির মায়া লাগলো খুব। আহারে, বড্ড তৃষ্ণা পেয়েছে বোধহয়। ও হাত মুখ নাড়িয়ে নাড়িয়ে ইউষাকে ইশারায় বলল, আরেক গ্লাস দেবো? ইউষা বলল, ভাইয়া আরেক গ্লাস দেবো? স্বার্থ মাথা নাড়ালো, বোঝালো না। ইউষা যেতেই সোফায় হাত ছড়িয়ে আরাম করে বসলো সে। এরপর কোথাও একটা চেয়ে ঠোঁটের কোণ তুলে হাসলো। ওর ঠিক নাক বরাবর কাচের বিরাট শোকেজ বসানো। স্বচ্ছ গ্লাসে পেছনে থাকা তুষিকে স্পষ্ট দেখা যাচ্ছে। পানিটা যে ওই এনে দিয়েছে, ইউষাকে হাত নেড়ে নেড়ে ইশারায় যা বলেছে সব দেখেছে স্বার্থ। কিন্তু এবারেও ধরা দিল না। হাসিটা মুহূর্তেই গায়েব করে গম্ভীর হয়ে রইল। অয়ন এলো তখনই। গিফটের একটা মাঝারি সাইজের বক্স দিয়ে বলল, ভাইয়া তোমার গিফট। স্বার্থ হাসলো, থ্যাংক ইউ। নিয়ে বলল। এরপর ইউষা এলো, ঘড়ি দিয়েছে সে। মিন্টু একটা কার্ড আর চকলেট দিল। জয়নব টাকা দিলেন। তনিমা রীতিমতো মমতায় কপালে চুমু খেলেন ছেলের। রেহেনুমা সাইফুল ব্র্যান্ডেড পাঞ্জাবি উপহার দিয়েছেন। এরপরই দুরন্ত পায়ে সেখানে হাজির হলো আইরিন। পরনে জর্জটের শাড়ি, খোপা করা চুলে ফুল গুজেছে, সেজেছেও খুব। ওকে দেখে ইউষা চোখ কুঁচকে ফেললো, বিড়বিড় করে বলল, বিয়ের দাওয়াতে এসেছে নাকি? হাস্যোজ্জ্বল মেয়েটা ছুটে গেল ঠিক স্বার্থর পানে। বড়সড় শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে, এটা আপনার। স্বার্থ নিল। ছোট করে ওই একই শব্দ বলল তাকেও। থ্যাংক ইউ। আইরিন অনুরোধ করল, প্লিজ পড়বেন, অনেক খুঁজে কিনেছি। সৌজন্যতায় হাসলো স্বার্থ, কিন্তু তুষির মুখের সবটুকু প্রজ্জ্বলতা উবে গেল অমনি। সবাই কত দামি দামি উপহার দিচ্ছে, আর ওর বানানো রুমালের দাম বোধহয় 20 টাকাও হবে না। তাহলে কেনই বা ওটাকে নিজের কাছে রাখবেন তিনি? ভালোই করেছেন ফেলে দিয়ে। অমন সস্তা জিনিস কি আর ওনার সাথে যায়? নিজেকে বুঝ দিলেও তুষির মন মানল না। বুকের ভেতরটা ব্যথায় টলমল করে উঠল। চিবুক নামিয়ে চোখের জল মুছে নিল আস্তে। রোকসানা মেয়ের কাণ্ডে ক্লান্ত বিরক্ত। নাসিরকে কিছু বলতেও পারছেন না, তাহলেই মেয়ের উপরে চড়াও হয়ে বিদেশে নিয়ে যাবে। মেয়েটার মানসিক অবস্থা আরো খারাপ হবে তখন। কিন্তু কি যে করবেন তিনি? জামিলকে তনিমা নাস্তার শরবত দিয়েছেন। কতগুলো বছর পর ছেলেটা এলো। এখন অস্ট্রেলিয়ায় পাকাপোক্ত সে। একটা বড় কোম্পানিতে কর্মরত, ভালো বেতন, দেখতেও দারুণ। জয়নব বললেন, তা তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ দাদু, আলহামদুলিল্লাহ। ওনারা মাঝে মধ্যেই আপনাদের কথা বলে। আমাদেরকেও মনে পড়ে। একবার যে সেই পিকনিক হলো, ওটাই শেষ দেখা। মিন্টু বলল, অস্ট্রেলিয়া কেমন ভাইয়া? ওখানেও কি বাংলাদেশের মতো জ্যাম থাকে? এখানকার বাবা মাও কি ফেল করলে কথা শোনায়? শেষ কথাটায় সবাই হুহা করে হেসে উঠল। হাসলো জামিলও। মিন্টুর গাল টেনে বলল, তোমাকে এইটুকু দেখেছিলাম, কত বড় হয়ে গেছো। আচ্ছা ইউষা কোথায়? এই তিনজনের মাঝে ইউষা কে? তিনজন বলতে তুষি, ইউষা আর আইরিনকে বুঝিয়েছে ও। অয়ন বলল, এই যে আমাদের ইউষা। বলতে বলতে হাসি মুখে একটা হাত দিয়ে ইউষার কাঁধে আঁকড়ে ধরল সে। বুকের ভেতরটা ঝুপ করে কেঁপে উঠল মেয়েটার। আস্তে করে হাতটা নামিয়ে দিয়ে সরে গেল। অয়নের উচ্ছলতা কমে গেল অমনি। ইউষাটা এখনো রেগে আছে? ইউষা হাসলো ঠোঁট টেনে, বলল, কেমন আছেন ভাইয়া? জামিল দুই ভ্রু উঁচিয়ে বলল, তুমি ইউষা? মাই গড, চেনাই যাচ্ছে না।
আচ্ছা তাহলে উনি উনি কে? আঙ্গুল তাক হওয়ায় তুষি একটু নড়ে চড়ে উঠল। ইউসা বলল, ও আমার টুইন্স, আমার বোন ইনায়া। জামিলের বিস্ময় আকাশ ছাড়ালো এবার। মানে আঙ্কেলের সেই চুরি হয়ে যাওয়া মেয়েটা? হাউ মিরাক্কেল! ওনাকে কি করে পেলেন, কিভাবে পেলেন? স্বার্থ, তুই তো কিছু বললি না রে বেটা। স্বার্থ চুপ। সাইফুল মাথা নাড়লেন, বললেন, সে অনেক লম্বা কাহিনী বাবা, খাও আস্তে ধীরে সব বলবো। জামিলের ধৈর্য নেই। একেবারে উঠে তুষির পানি এগিয়ে গেল সে। মেয়েটা গুটিয়ে বসলো অমনি। এই লোক আবার ওর দিকে আসছে কেন? জামিল হাতটা বাড়িয়ে দিয়ে বলল। হাই, আমি জামিল হাসান। নাইস টু মিট উইথ ইউ। তুষি খুব ঘাবড়ে গেল, বুঝতে পারলো না হাত মেলাবে কিনা। কিন্তু একটা লোক সবার সামনে হাত বাড়িয়ে আছে, না মেলালে খারাপ দেখায় না। সংকোচে চুপসে থাকা হাতটা কোনো রকমে তুলল। আচমকা ঝট করে জামিলের কবজি ঠেলে সরিয়ে দিল স্বার্থ। পুরুষালী কণ্ঠে বলল, তোকে চাচ্ছ খাবার শেষ করতে বললো না? খা আগে, তারপর অন্য সব। রীতিমতো ছেলেটাকে টেনে এনে আগের জায়গায় দুম করে ফেলল সে। সোফায় ধপ করে বসে পড়ল জামিল। চেয়ে রইল হতবুদ্ধি হয়ে। রেহেনুমা বললেন, ও স্বার্থ, কেকটা কাট বাবা, সে কোন সকালে বানিয়েছিলাম, ক্রিম গলে যাবে। পরপরই সবাই টেবিল ঘিরে দাঁড়ালো। ইউসা তুষিকে টেনে বলল, চলো, ভাইয়ার পাশে দাঁড়াবে। আমি? না না। চুপ, এসো তো। তুষি এক পা বাড়াতেই তড়িঘড়ি করে স্বার্থের বা পাশ ঘেঁষে দাঁড়ালো আইরিন। অন্য পাশটা দখল করলো মিন্টু। তুষি থেমে গেল অমনি। ইউসার হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, ওনার পাশে আমার জন্য কোনো জায়গা নেই, আমি এখানেই ঠিক আছি, তুমি যাও। ইউসার খারাপ লাগলো খুব, সাথে ভীষণ রাগ হলো আইরিনের ওপর। কেমন গায়ে পড়া মেয়ে দেখো, অসহ্য। তাহলে আমিও এখানে দাঁড়িয়ে থাকবো। স্বার্থ মিন্টুর কবজি ধরে কেক কাটে। সবাই হাত তালি দেয়। অয়ন বিরস চিত্তে দাঁড়িয়ে থাকে, মাঝে মধ্যে চোখ তুলে দেখে ইউসার মেদুর মুখটা। কি আশ্চর্য, ইউসা ওর সাথে কথা বলে না। রাগ আছে এসবে ওর, এত বুক জ্বলছে কেন? এই যে সবার উচ্ছ্বাস উল্লাস, এসবে কেন ওর মন বসছে না? স্বার্থ কেক নিয়ে সবার আগে রেহিনুমাকে খাওয়ালো। জিজ্ঞেস করলো, কেমন? আমার ছোট মা বানিয়েছে। ভদ্রমহিলা হেসে ফেললেন, দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন ওকে। আইরিন এক টুকরো কেক তুলেই বলল, ভাইয়া হা করো। তুষি পরনের কামিজ হাতের মুঠোয় খামচে ধরলো অমনি। রাগে দাঁত পিষছে, অথচ যখন তখন চোখে জল আসবে ভাব। কটমটিয়ে বলল, এই ডাইনিটার সব চুল একদিন ছিঁড়ে ফেলবো আমি। তারপর মনে মনে বলল, প্লিজ কেক খাবেন না বিটকেল, প্লিজ। কিন্তু ওর অনুরোধ স্বার্থ শুনল না। আইরিনের হাতে নিঃসংকোচে কেক খেলো সে। মেয়েটা পৈশাচিক আনন্দে লুটপাট হয়ে যায়। তুষির দিকে তাকিয়ে মিটিমিটি হাসে, চোখের আনন্দ দিয়ে বোঝায়, দেখো তুষি, তুমি স্বার্থ নামে মাত্র বউ হয়ে ওকে কেক খাওয়ানো তো দূর, সামনে পাশেও দাঁড়াতে পারলে না। সেখানে আমি সব পেরেছি, সব। তুষির বুক মুচড়ে উঠল। দুঃখে নিঃশেষ হলো অন্তপট। ভেঙে আসা ঠোঁট দুটো টিপে কেবলই চুপ করে রইল। শওকত উপরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। স্বার্থ সবাইকে ঘুরে ঘুরে কেক খাইয়ে দিচ্ছে। ভদ্রলোকের চোখ ছলছল করে উঠল। এখানে তো আজ ওনারও থাকার কথা, নিজ হাতে স্বার্থকে কেক খাওয়ানোর কথা, শুভ জন্মদিন বলে বুকে টেনে নেয়ার কথা, কিন্তু পারছেন না। যেখানে ছেলেটা ওনাকে দেখলেই মুখ ফিরিয়ে নেয়, সেখানে এসব যে বহু দূরের ব্যাপার। বাবা হওয়া সত্ত্বেও এটুকু অধিকার তার নেই। তনিমা তখনই তাকালেন এদিকে। স্বামী স্ত্রীর চোখাচোখি হলো। শওকত চেয়ে থাকতে পারলেন না। মাথা নুয়ে ফের ঢুকে গেলেন ঘরে। তনিমার কষ্ট হয়, দুঃখ লাগে, কিন্তু কিছু বলতেও পারেন না। ছেলেটা এমনি নিজেকে গুটিয়ে রাখে। বাবার সাথে মেলামেশা নিয়ে জোরাজুরি করলে হিতে বিপরীত হয় যদি। বিষণ্ণ তুষির কানের কাছে ইউসা ফিসফিস করে বলল, তুষি, ভাইয়া। চট করে নত চোখ তুলে চাইল সে। কেক নিয়ে এদিকে আসছে স্বার্থ, দৃষ্টি তার দিকে। অমনি মেয়েটা শিরে দ্বারা সোজা করে ফেললো। পিঠ বেয়ে নামলো ভীষণ শীতল স্রোত। উনি বুঝি ওকে কেক খাওয়াতে আসছেন? হায় আল্লাহ, তুষির কপালে এত সুখ, এটুকু যে ও প্রত্যাশাই করেনি। উনি কেক খাইয়ে দেবেন, খুশিতে তুষি জ্ঞান হারাবে না তো? তুষির ছটফটে চিত্তের মাঝে স্বার্থর সামনে এসে দাঁড়ালো। চিকন চোখে ওর মুখের দিকে চেয়ে রইল 2 সেকেন্ড। পরপরই হাতের কেক তুলে ইউসার সামনে ধরল সে। ইউসা নিজে উত্তেজনায় ভাসছিল। ভাইয়া তুষিকে কেক খাওয়াবে ভেবে হঠাৎ ব্যাপারটায় ভ্যাবাচ্যাকা খেলো।
একটু একটুক্ষণ থমকে থেকে হা করলো চুপচাপ। স্বার্থ ওর মুখে কেক ঠুসে দিয়ে ফের চলে যায়, যেন দায় সারলো। এবার তাকালোও না, একবার তাকালোও না কোনো দিকে। অবহেলায় তুষির ভেতরটা এবার চুরমার হয়ে গেল। এতক্ষণ জ্বলতে থাকা কোটর দুটোয় এক ফালি জল ছুটে এলো বন্যার মতো। ও আর দাঁড়ালো না, বোঝা গলায় বলল, আমি একটু আসছি। তারপর দ্রুত পায়ে কোথাও একটা চলে গেল তুষি। ইউষা আহত শ্বাস ফেলল। কি যে হচ্ছে, কেন হচ্ছে, ভাইয়া কেন এরকম করছেন? তুষি কত কষ্ট পেল। ইস, রান্নাঘর ফাঁকা, আসমা সহ সবাই ওখানে। একটা শূন্য জায়গা পেতেই তুষির চোখের জল বাঁধ ভেঙে দেয়। কলকলে ঝর্ণা হয়ে গাল বেয়ে নামে। এত অবহেলা, এতটা! বাড়ির সবাইকে কেক খাওয়ালো, শুধু ও বাদে। ও বুঝি মানুষ নয়? ওকে বুঝি গোনায় রাখা যায় না? একটা কুকুর পুষলেও মানুষ তাকে যত্ন করে, সেখানে ও মানুষটা কেন এত অবজ্ঞা করছে ওকে? তুষি ফুপিয়ে উঠল। আচমকা কেউ দরজা থেকে বলল, আসতে পারি? ধরফর করে চোখ মুছে ফিরে চাইলো তুষি। জামিলকে দেখে বলল। আসুন। জামিল স্ফূর্ত কণ্ঠে বলল, আরে আপনি? আমি আসলে পানি খেতে এসেছিলাম। টেবিলে দেখলাম জগ খালি পড়ে আছে। সবাই ব্যস্ত, ভাবলাম নিজেই খেয়ে যাই। আমি আমি দিচ্ছি। তুষি ফিল্টার থেকে গ্লাসে পানি ভরে এগিয়ে দিল। জামিল খেলো 2 ঢোক, বলল এরপর, আমি কিন্তু আপনাকে দেখে ভীষণ অবাক হয়েছি জানেন। ব্যাপারটা কেমন সিনেম্যাটিক। ছোটবেলায় হারানো মেয়ে বড় হয়ে ফেরত আসা। আমি কোনোদিন রিয়েল লাইফে এরকম কিছু দেখিনি। তুষি চুপ। ও নিজেই বলল, তা আপনি এখন কি করছেন? দাঁড়িয়ে আছি। জামিল হেসে ফেলল। আমি সে কথা বলিনি মিস। আমি জিজ্ঞেস করলাম আপনার পড়াশোনার কথা। ও, ক্লাস 4 এ পড়ছি। জামিল তবদা খেলো। হ্যাঁ, মজা করছেন তাই না? ভেরি নাইস। সায়েন্স বলেছে আপনার সাথে আমার খুব জমবে। আমিও ভীষণ মজা করি। তুষি ছোট করে বলল। ভালো। জামিল ফোন বের করলো। আপনার ইনস্টা আইডিটা বলুন তো। ওসব আমার নেই। ফেসবুক? না। হোয়াটসঅ্যাপ? তুষি বিরক্ত চোখে বলল, নেই। ইমপ্রেসিভ। এই যুগে এসে আপনার এসব নেই? কি সিম্পল আপনি। সায়েন্স বলে এরকম সিম্পল সাদামাটা মেয়েই তো সবাই চায় তার লাইফে। তুষির এবার মেজাজ বিগড়ে যাচ্ছে। এই দুনিয়ায় একটু একা একা কাদারও জায়গা নেই। কোত্থেকে উড়ে এসে খেজুরে আলাপ জুড়েছে দেখো। বেশি খেপালে ও কিন্তু মারির ওপর ঘা বসিয়ে দেবে। জামিল বলল। আপনি কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর। তুষি কিছু বলল না, ও নিজেই বলল, সোশ্যাল মিডিয়ায় যেহেতু নেই, সায়েন্স বলেছে নিশ্চয়ই সিঙ্গেলে ঘুরছেন। বিয়ে নিয়ে কি প্ল্যান আপনার? না মানে আমার জন্য মেয়ে খুঁজছে তো? তুষি নাক মুখ কুঁচকে বলল। কি বলতে চাইছেন বলুন তো? জামিল হা করতে নিল। আচমকা চিতার গতিতে এসেই ওর ঘাড়টা পেছন থেকে খপ করে চেপে ধরল স্বার্থ। জামিল ভড়কে গেল, কিছু বলতেও পারল না। ঘাড়টা ধরে টেনে টুনে বাইরে নিয়ে গেল সে। তুষি আহাম্মক বনে রইল। পরপর ছুটে এলো দৌড় অবধি। উনি এভাবে নিয়ে গেলেন কেন? এখন আবার একটা ঝামেলা না বাঁধালেই হলো। স্বার্থ আড়ালে এসে 2 হাতে জামিলের কলার চেপে ধরল। রাগে আগুন হয়ে বলল, তোকে শুধু ফ্লার্ট করতে বলেছিলাম, তুই বিয়ের কথা বললি কেন? জামিল চোখ বড় বড় করে বলল, এভাবেই তো ফ্ল্যাট করে ভাই, যাতে সব রিয়েল রিয়েল লাগে। কেন অ্যাক্টিং ভালো হয়নি? স্বার্থ এবার ছেড়ে দিল ওকে। মেজাজ দেখিয়ে বলল, ফালতু অ্যাক্টিং। এই যোগ্যতা নিয়ে ইউনিভার্সিটির লাফার বই ছিলি? আমার কি দোষ? তুই তো বললি যেন কোনোভাবে বোঝা না যায়। আমি তো সেভাবেই আগাচ্ছিলাম। শুধু শুধু আমার শার্টের আয়রনটা খেয়ে দিল। এই জন্যই মানুষের উপকার করতে নেই। তোর অকাজের উপকার আমার কোনো প্রয়োজন নেই। প্রথম দেখাতেই বিয়ে নিয়ে আলাপ করেছিস, টাফার কোথাকার। আমাকে একটা কথা বলতো, তুই এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ওয়েট, তোর বিয়ের দিন যে বউ রিপ্লেস হয়ে গেছিল, আমাকে যে জানিয়েছিলি একটা চোর মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, তোর সেই বউ কোথায়? মামা, সেই মেয়ে তুষি তাই না? স্বার্থ চুপ। ও নীরবতাতেই জামিল নিশ্চিত হয়ে গেল। আর্তনাদ করে বলল, ও মাই গড, এ দেখি কাকতালীয়ের উপর কাকতালীয়। মানে সেই বিয়ে হওয়া চোর মেয়েই তোর কাজিন? তাহলে এই জন্যই তুই আমাকে বলেছিলি ওর সাথে ফ্ল্যাট করতে, যাতে নিজেকে যাচাই করতে পারিস। নাও আই এম টোটালি কনফার্ম দ্যাট ইউ আর ফিনিশড মামা, ইউ আর ফিনিশড। স্বার্থ কপাল গুছালো। মানেটা তুই এখনো বুঝতে পারছিস না? তোর রাগে তোর সব থেকে বড় প্রমাণ ভাই। এই যে ওর হাত ধরতে গেলাম, তুই সেটা নিতে পারলি না। বিয়ের কথা বলাতেও আমাকে ওখান থেকে টেনে নিয়ে এলি।
এইসব কিছুতেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে তুই ওর প্রেমে পড়ে গেছিস। স্বার্থের চোখের চাউনি থেমে গেল, মনে দ্বিধা, মাথায় প্রশ্ন, সত্যি কি ও শেষমেশ তুষির প্রেমে পড়লো? জামিল ওর কাঁধে হাত রাখলো তখনই, মাথা নাচিয়ে সুর সুরে গাইল। জামিলের বেসুরে গলার গানে মহাবিরক্ত হলো স্বার্থ, কাঁধ থেকে ঝট করে নামিয়ে দিল হাতটা, থমথমে স্বরে বলল, ডোন্ট টক রাবিশ। আমি কোনো প্রেমে টেমে পড়িনি। জামিল গা দুলিয়ে হাসলো, এবার বলল, জানতাম এইটাই বলবি। সায়েন্স বলে চোর কখনো কখনো চুরির কথা স্বীকার করতে পারে, কিন্তু স্বার্থ আবরার মনের কথা না, কোনোদিন স্বীকার করবে না। স্বার্থ বোম মেরে রইল, কপালে ত্যক্ত ভাঁজ। জামিল বলল, চল এখন, আন্টি ডাকছেন মনে হয়। ও সামনের দিকে হাঁটলো কয়েক পা। স্বার্থ ডাকলো হঠাৎ, শোন, ফিলো ছেলেটা। কি? তুই ঈশ্বর আমি প্রেমে পড়েছি? ফিল করতে পারছিস না? না। পারবি, সময় দে নিজেকে। এজন্যই সায়েন্স বলে জীবনে একটা হলেও প্রেম করা উচিত, যাতে প্রেমের নারী নক্ষত্র সব মুখস্থ থাকে। এই যে এখন প্রথমবার বলে কিছুই বুঝতে পারছিস না, অথচ তোর হাবভাব দেখে আমি মাত্র কয়েক ঘন্টায় সব কেমন চুটকিতে বুঝে ফেললাম। স্বার্থ ঠোঁট কামড়ে চিন্তায় ডুবে গেল। জামিল বলল, আরে ভাই, এত ভেবে চুল পাকিয়ে লাভ নেই। তোরই তো বউ, প্রেমে পড়লে পড়েছিস। দিস ইজ নট এ বিগ ডিল। এখন চল ভাই, প্রচুর খিদে পেয়েছে, কিছু খাই। জামিল গেলেও ঠায় দাঁড়িয়ে রইল স্বার্থ। অবিশ্বাসের একটা কিলবিলে পোকা এখনো তার মাথার ভেতরে ঘুরছে। ও আসলেই সেই মেয়েটার প্রেমে পড়লো যাকে দুদিন আগে গিয়ে মুখের উপরে বলে এলো, তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই। স্বার্থর মনে হলো এর থেকে মানহানির আর কিছু হয় না। জামিলের কথা যদি সত্যি হয় তাহলে এখন থেকে চোরটার দিকে তাকাবে কি করে ও? আত্মসম্মানে খোঁচা লাগবে না? না চাইতেও এ যেন একটা মস্ত ব্লান্ডার হয়ে গেছে। মনে হচ্ছে অহেতুক কারণে বিরাটাকার আকাশটা বোঝার মতো ভেঙে চুরে জেকে বসেছে ঘাড়ে। স্বার্থ অস্থিরতায় ছটফট করে, শ্বাস নেয়, ঘাড় ডলতে ডলতে বিড়বিড় করে, মাই গুডনেস, এএসপি স্বার্থ আবরার কিনা শেষমেশ এখন চোরের প্রেমে পড়বে। সেইম অন হিম, জাস্ট সেইম অন হিম। আইরিন খুব লাফাচ্ছে আজ, শাড়ির আঁচল দুলিয়ে দুলিয়ে ছোটাছুটি করছে। তুষি তখন গার্ড হয়ে সোফায় বসেছিল, চোখ নাক কুঁচকে দাঁত কপাটি চেপে আইরিনকে দেখছিল সে। হাসি যেন ধরে না। কি একটু কেক খাইয়ে দিয়েছে তাতেই লেজ কাটা শেয়ালের মতো করছে দেখো। পরপরই তুষির ভেতর থেকে একটা আক্ষেপ খসে পড়ল। কেউ একজন হুতাশ করে বলল, ও তো তাও ওনার হাতে কেক খেতে পারলো, তুই তো ওইটুকু পেলি না রে হতভাগী। তুষি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সোজা হলো, আবার গলায় জোর বাড়িয়ে উত্তর পাঠালো, ওনার হাতে কেক খেতে না পারলে কি কি হবে? ওনার কোলে তো উঠেছি, ডাইনিটা তো আর উঠতে পারেনি। তুষির মন খারাপ, তাও গেল না। পুরনো যুক্তিরা মানল না ওসব। মনে হলো স্বার্থের হাতে কেক খেতে না পারাটাই এই মুহূর্তে ওর ইহজগৎ ধ্বংস করে দিচ্ছে। ফের কটমট করে আইরিনের দিকে চাইল সে। বাড়িতে পায়েস রান্না হয়েছিল, সবার জন্মদিনেই হয়। আইরিন এক বাটি নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছে। শাড়িটা এত পাতলা, কোমরের এক ভাগ স্পষ্টভাবে চেয়ে আছে প্রায়। তুষি মেজাজের দহরম মহরম দশা নিয়ে খিটমিট করে নজর সরালো এবার। কিন্তু আইরিন ঘুরে ফিরে এসে বসলো ঠিক ওর সামনের আসনে। তার মাঝে আনন্দের ফুলকো জোয়ারে থই থই করছে। স্বার্থ যে তুষিকে কেক খাওয়ায়নি ঢের খেয়াল করেছে ও। নিশ্চয়ই বস্তির মেয়েটার কষ্টে বুক ফেটে যাচ্ছে এখন। ইস, এটাই যে চাইছিল আইরিন। আচমকা ওর কানে এলো তুষি গুনগুন করে দাঁত পিষে গাইছে, তোরে দেখলে মনে হয় জুতা খুললা মোজা দিয়া তোরে পিটাই, ডাইনি তোরে পিটাই। হতভম্বতায় পায়েস আইরিনের মাথায় উঠে গেল। খুক খুক করে কেসে উঠল সে। মুখ থেকে বাইরে ছিটকেও এলো কিছুটা। দোষী ঠোঁট চেপে হাসলো। রোকসানা মেয়ের অবস্থা দেখে ছুটে এলেন। কি হয়েছে বেবি বলে ফেনা তুললেন মুখে। আইরিন কোনো রকমে নিজেকে সামলে চোখ রাঙিয়ে চাইল তুষির পানি। গজগজিয়ে বলল, গানটা কি তুমি আমাকে উদ্দেশ্য করে গাইলে? তুষি সরল গলায় শুধালো। কোন গান? রোকসানাও শুধালেন, কোন গান? ও আবার তোমাকে নিয়ে কি গাইলো? আইরিন চুপ করে গেল। এই লজ্জাজনক গানের কথা সে কাউকে বলা তো দূর, মুখেও আনতে চায় না। নাক ফুলিয়ে বলল, কিছু না। আইরিন আর বসলো না। তুষিকে একবার ক্ষিপ্ত চোখে পরখ করে জায়গা ছেড়ে গেল। স্বার্থ যখন বসার ঘরে এলো তখন
সোফা সেট গোটা পরিবার দিয়ে ভর্তি, আড্ডায় বসেছে সকলে। জামিল আসাতে রেশটা আরো বাড়লো তার। এত মজার মজার কথা বলে ছেলেটা, যে কোনো জায়গায় 2 মিনিটে মাতিয়ে দিতে পারে। এর মাঝে একবার উপরে গিয়ে শওকতের সাথেও সাক্ষাৎ সেরে এসেছে জামিল। এসব ছোটখাটো কাজে তার কখনো ভুল হয় না। স্বার্থ ভেবেছিল এখানে বসবে না, তাই সোজা হাঁটা ধরলো ঘরের দিকে। তখনই উদ্গ্রীব হয়ে ডাকলো আইরিন। ভাইয়া কোথায় যাচ্ছেন? সবাই তো এখানে। রোকসানা ফিসফিস করে বলল, ও যেখানে ইচ্ছে যাক, তোমার কি? চুপ করে বসো। প্লিজ মাম্মা, আজ অন্তত বকো না, আজ ভাইয়ার বার্থডে। রোকসানা কিছু বলতে নিলে নাসির শুধালেন। এনি প্রবলেম হানি? সাহায্যে কথাটুকু গিলে নিলেন তিনি। না না, ঠিক আছে। জামিলও ডাকলো স্বার্থকে। কি রে বেটা, আমরা এখানে আড্ডা দিচ্ছি আর তুই ঘরে গিয়ে খিল দিয়ে থাকবি? তাহলে আমি এত কষ্ট করে এলাম কেন? হ্যাঁ, তনিমা বললেন। আয় না, বস এখানে। স্বার্থের কান সবার কথার দিকে থাকলেও দৃষ্টিজোড়া অন্য কোথাও। অয়ন তুষি সেন্টার টেবিলের এপার ওপার বসেছে। চানাচুর থেকে ভাজা পোড়া এটা ওটা নিয়ে মেয়েটাকে সাধছে অয়ন। তুষি মানা করলেও শুনছে না, কেমন চেঁচে পড়ে বলছে, একটা কিছু অন্তত নাও তুষি। আশ্চর্য, তুষি কি নেবে কি নেবে না সেটা তুষির সিদ্ধান্ত। অয়নের এত আদিক্ষেতা কিসের? স্বার্থ ঘরে যাওয়ার সিদ্ধান্ত বদলালো, এসে বসলো কাউচে। জয়নব হঠাৎ বললেন, তা জামিল, বিয়ে টিয়ে কবে কি করবে? ভাবলে কিছু? ভেবেছি দিদুন, একজনকে তো ভালো লাগে, দেখি সে চাইলে খুব শীঘ্রই সব এগোবো। রিহিনুমা সাগ্রহে শুধালেন। ওমা তাই? তা মেয়ে কি অস্ট্রেলিয়ার নাকি? জামিল কেমন রহস্য করে হাসলো, বলল, জানাবো আন্টি, আপনাদেরই সবার আগে জানাবো। তুষি মুখ কুঁচকে ফেললো। এ লোকটা সুবিধার নয়, কি সব বাজে বাজে কথা বলছিল তখন। যদি কোনোভাবে ওর দিকে নজর দেয় একেবারে চোখ গেলে দেবো আমি। আচ্ছা, উনি কি ওনার বন্ধুকেও ওদের বিয়ের কথা বলেননি? জামিল বলল, আচ্ছা, এসব এখন বাদ, খালি মুখে আড্ডা জমছে না, একটু মিউজিক টিউজিক তো দরকার নাকি? মিন্তু উচ্ছল হয়ে বলল, সাউন্ড সিস্টেমটা বাজাবো। আরে না না, আমাদের এই সভায় যেখানে দুজন ভালো গায়ক মজুদ আছে, সেখানে সাউন্ড সিস্টেম লাগবে কেন? কি রে স্বার্থ, তুই তো ভালো গান গাইতে এক সময়, সেই আমাদের আড্ডার কথা মনে আছে? রবীন্দ্র সরোবরে কত সন্ধ্যায় সবাই একসাথে গিটার বাজিয়ে গাইতাম, গান আজকে একটা। তুষি ঠোঁট বেঁকিয়ে ভাবলো, উফ, গান না ছাই, এ খচ্চরে লোকের কণ্ঠে আবার সুরও আছে নাকি? নিশ্চয়ই ভাঙা রেডিওর মতো কিছু একটা ক্যা ক্যা করে গায়। আইরিন আহ্লাদে গলে গলে বলল। হ্যাঁ ভাইয়া, প্লিজ গান গান, আমি কখনো আপনার গান শুনিনি। তুষি ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। স্বার্থ ফটাফট নাকচ করলো প্রস্তাবটা, ছোট করে বলল। না, মুড নেই। সাইফুল বললেন, কেন রে, গান না? ইচ্ছে করছে না চাচু, অন্য একদিন। কেউ আর জোর করলো না, তবে সবারই একটু মন খারাপ হলো। চাইছিলেন স্বার্থ গেয়ে শোনা কিছু একটা। এর মাঝেই মিন্তু একটা কাজের কাজ করেছে। এক ছুটে ঘরে গিয়ে গিটার নিয়ে এসেই বুক ফুলিয়ে জানালো, গিটার এনেছি, কে গাইবে এখন? জামিল হতাশ কণ্ঠে বলল, বার্থডে বয় তো গাইছে না, এনেই যখন ফেলেছো তাহলে দ্বিতীয় গায়ক অয়ন আফসার গাইবে। মৃদু চমকে চাইল অয়ন। আমি? না না, আমি না, অনেক দিনই গানটা গাই না, গলার অবস্থা ঠিক নাই। জামিল গিটার ওর কোলে দিয়ে বলল, আমাদের ঠিকের দরকারও নেই, যা গাইবে তাই শুনবো, রাইট ইউষা? ইউষা বসেছিল চুপ করে, নড়ে চড়ে তাকালো, হেসে বলল। হ্যাঁ। অয়ন গিটার হাতে নিল, তার আঙ্গুল বোলাতেই শব্দ হলো একটু, এরপর ফট করে বলল, গাইবো এক শর্তে, যদি তুষিও আমার সাথে গায়। নীরব হাওয়ার মাঝে ঝপাত করে বাজ পড়ল যেন। অমনি খ্যাপাটে চোখে মুখ তুলল স্বার্থ, যেন এমন বাজে কথা এর আগে সে কোনোদিন শোনেনি। তুষি সজোরে মাথা নেড়ে বলল। এমা না না, আমি গান জানি না। তনিমা বললেন, একদম মিথ্যা বলবি না, সারাদিন যে গুনগুন করে গাইতে থাকিস, আমরা সবাই কিন্তু শুনি। ও মিনমিন করে বলল, সেটা আর এটা কি এক নাকি? সবার সামনে গাইবো কি করে? আমার লজ্জা লাগে তো। হাসনা এবার মুখ খুললেন। লজ্জাবতী আইসে রে, পুরা বস্তিতে গলা ফাডায় ফাডায় গান গাইতি। তোর গানের যন্ত্রণায় তিন্নির মা অহনো 2 বেলা গাইল পারে।
আর হ্যাঁ কয় গান জানি না। সবাই হু হা করে হেসে ফেলল। অমনি তুষি ঠোঁট উল্টালো। ইউষা গাঢ় গলায় বলল, গাও না তুষি, এরকম আড্ডা তো প্রতিদিন হয় না, গাও। তারপরে ছোট্ট করে শ্বাস ফেলল মেয়েটা। খুব করে চাইলো ওর যেন এখন কষ্ট না হয়, একদম যেন চোখ ছলছল না করে। তুষি আর আপত্তি করলো না, মাথা নাড়ল আস্তে। সঙ্গে সঙ্গে চেয়ারের হাতল হাতের তালুতে চেপে ধরল স্বার্থ। জামিল একবার আর চোখে দেখে নিল তাকে, মিটিমিটি হেসে গলা ছেড়ে বলল, তাহলে শুরু করা যাক। প্রিয় শ্রোতা, এখন আপনাদের মাঝে গান গেয়ে শোনাবেন সৈয়দ অয়ন আফসার এবং তুষি। উল্লাসে সবাই হাততালি দিল। আইরিন সূচক শব্দ করে বলল, গড, এখন বসে বসে কুকুরের ঘেউ ঘেউ শুনতে হবে। তার কথা কারো কানে এলো না। সবাই উৎসুক হয়ে বসলো। অয়ন গিটারে মন দেয়, একটা দুটো করে তার বাজিয়ে আস্তে আস্তে সুর ধরে। মধুর এক হাওয়ায় মিলিয়ে দেয় ভরাট গলার স্বর। আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তাধারাই শুধু ঘুরে ফিরে যাচ্ছে বারবার। আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাসে কোন জলে। ও মাই লাভ, আদরে আলাপ, ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে। বি মাই লাভ, একটা গোলাপ চুপি সারে রেখে গেলাম তোর কোলে। তোর উত্তরেরই গেয়ে ওঠে সজোরে। ইউষা ঠোঁটে নিষ্প্রভ হাসিটা বড় টেনে টুনে ধরে রাখা। ভেতর ভেতর গোল উত্তাপ হয়ে অকথ্য যন্ত্রণারা ঘুরছে। অয়ন কেমন কেমন চোখে তুষিকে দেখে গাইছে। সে জানে বোঝে গানের প্রতিটা লাইন তুষির জন্যে, তাও জানে সে। আর এই প্রেমিক সুলভ চাউনিটাই ইউষা মেনে নিতে পারে না। না চাইতেও বুক দুমড়ে মুচড়ে যায়। ইউষা অন্যদিকে ফিরে চোখের জল খুব আড়ালে মুছে ফেলল। এদিকে ভেতরে ভেতরে চিরবির করছে স্বার্থ। উপরের দাঁত নিচের দাঁতে ঘষছে, শরীরের রোমকূপ অবধি চলছে তার। অয়ন তুষির সাথে ডুয়েট গাইছে, ভালো কথা। এরকম গান গাইবে কেন? ও মাই লাভ, বি মাই লাভ, এসব কি শব্দ? পৃথিবীতে কি আর কোনো গান ছিল না? একটা দেশত্ববোধক গান গাইলেও তো পারতো। এর পরপরই তার গান সাজিয়ে দিতে গানের লাইন ধরল তুষি। মনেরই দেয়ালে খামোখা খেয়ালে আঁকিবুকি তোর ছবি, ও জাগিয়ে চলে যা, তবু তো বলে যা কবে রে আমার হবি। গাইতে গাইতে চোরা চোখের কোণ তুলে স্বার্থকে দেখল সে। চওড়া বুক অব্দি পৌঁছালো নজর। ঢোক গিলে পরপরই নুয়ে নিল মাথাটা। অয়ন ফের গায়, আশায় প্রশ্নরা চিহ্ন ভুলে যায়, আবেগের ব্যস্ত পারাপার। আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষায় কোন জলে। স্বার্থের আর সহ্য হলো না। সবাই যখন গানের সুরে বিভোর, ঝট করে উঠে দাঁড়ালো সে। অয়ন পরের লাইন গাইতে গিয়ে থমকালো এতে, চাইলো ওর পানে। এবার তাকালো বাকিরাও। অয়ন দেখলো স্বার্থ অতি বিরক্ত চোখে থেকেই ওকে দেখছে। শুধালো, কিছু হয়েছে ভাইয়া? স্বার্থ হাস্যহীন বলল। গিটারটা দে। জয়নব বললেন, গিটার দিয়ে কি করবে দাদুভাই? অয়নের দেয়ার অপেক্ষায় স্বার্থ রইল না, নিজে ওর হাত থেকে কেমন ছিনিয়ে নিয়ে এলো। ফের এসে বসলো আগের জায়গায়, কুঁচকে থাকা কপালে জবাব দিল। এখন আমি গাইবো। সবাই বিস্ময়বহ হয়ে চেহারায় টান টান করে ফেলল। জামিল উচ্ছ্বসিত হয়ে বলল। সত্যি গাইবি তুই? স্বার্থ উত্তর না দিয়ে এক পল তুষির দিকে তাকায়। মেয়েটা কেমন নিষ্পাপ চোখে টুকটুক করে দেখছে। স্বার্থের প্রথমবার মনে হলো তুষির মুখটায় আশ্চর্য রকম মায়া। কাক ভোরে সদ্য ওঠা সূর্যের রশ্মি কিংবা ময়ূরের পেখমের মতো সৌন্দর্য, তাতে এই সৌন্দর্যই কি তবে এতদিন স্বার্থকে অস্থির করে তুলতো? এই চোখ, এই তাকানো, এইসবই কি ওর সমস্ত নীতি? সব শক্তপোক্ত বাঁধ ভেঙে দিত ওর? স্বার্থ উত্তর জানে না, তবে গিটারে তার আঙ্গুল চালিয়ে নিরেট জমাট স্বর নামিয়ে গলা ছেড়ে গাইল। আইরিন গালে হাত দিয়ে বসে আছে, তার চোখে অপার মুগ্ধতা। স্বার্থ ভাই এত ভালো গায়, একটা মানুষের এত গুণ কেন থাকবে? এজন্যই তো ও এত দিওয়ানা ওনার জন্যে। মাম্মাম যে কেন এসব বোঝে না? তবে এর থেকেও বাজে অবস্থা তুষির। মেয়েটার রাঙা ঠোঁট ফাঁকা হয়ে গেছে,
চোখে মুখে ফেলে বিস্ময়। স্বার্থর ওই গৌরবর্ণের মুখ থেকে নজর সরানো যাচ্ছে না। কি দারুণ গান উনি, কি চমৎকার গলা। তুষি কি নতুন করে আবার প্রেমে পড়ছে? ওর বুকের ভেতরটা কি থুকপুক করছে আবারও? হ্যাঁ করছে। এই তো ও পরিষ্কার টের পাচ্ছে কি নিখুঁত যাতনায় চিরে খুঁড়ে হৃদয় পিণ্ডটা বাইরে আসার জোগাড়। চারটে অলিন্দই ধূপধাপ গতিতে কানে কানে বলছে, তুষি, তোর আর শক্ত থাকা হবে না। এই যে তুই আবার গলে যাচ্ছিস, এই যে তুই আবার মরছিস সোনার তরে। এখন দেহ থেকে প্রাণটা না যাওয়া অব্দি এই সর্বনাশ থেকে নিস্তার পাওয়ার কথা ভুলে যা তুই তুষি, একদম ভুলে যা। অয়ন সন্দিহান চোখে একবার তুষিকে দেখলো, একবার স্বার্থকে। ভাইয়ের উপর তুষির নিষ্পলক চাউনিটা স্পষ্ট মনে বিঁধল তার। তুষি এইভাবে ভাইয়াকে কেন দেখছে? স্বার্থ তখনও দুনিয়াদারির সবকিছু শিখেই তুলে মন দিয়ে গাইছিল। আচমকা ওর খেয়াল পড়ল অয়ন তুষির দিকে তাকিয়ে আছে। সেই সময় তুষিও তাকালো সোজাসুজি চোখিতে হওয়ায় ঠোঁট টেনে হাসলো অয়ন। একটা মানুষ হাসলে তো আর মুখ গোমড়া করে রাখা যায় না। সৌজন্যবোধে তুষিও হাসলো একটু। স্বার্থের মেজাজের জ্বলন্ত শিখায় এই হাসিই যেন এক ফোঁটা ঘি। হিংসার দাবদাহে শতভাগ পুড়ে গেল সে। সঙ্গে সঙ্গে গান থামিয়ে গিটার নামিয়ে রাখলো। তারপরে দুম করে উঠে এসে কেমন চিলের মতো থাবা মেরে ধরল তুষির কনুইটা। নিশ্চুপ মেয়েটা চমকে উঠল খুব, তাকালো হকচকিয়ে। স্বার্থ কোনো শব্দ করলো না, জিভ ঘষে একটা টুও বাইরে এলো না তার। সবার বিস্মিত নজরের বিন্দুমাত্র তোয়াক্কা অবধি না করে তুষির শীর্ণ শরীরটা হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলল কোথাও।